ভারতের বিমান দুর্ঘটনার বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। যাচ্ছি তার কাছে। আলিফ, আমরা দেখছিলাম ভারতে একটি ভয়াবহ এবং পাশাপাশি মর্মান্তিক একটি দুর্ঘটনার শিকার হয়েছে একটি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। আশা করা বলা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম, এই ক্ষেত্রে আপনাকে যদি আমি শুরুতে ঘটনার ভয়াবহতা ব্যাখ্যা করার জন্য একটা বিষয় আপনার সামনে উল্লেখ করি, দর্শকদের সামনে উল্লেখ করি, যে ব্যাপারটি ছিল এরকম যে বিমানটি কিন্তু কেবল উড্ডয়ন হয়েছিল। তো উড্ডয়নের ক্ষেত্রে পুরো বিমানটি ছিল জ্বালানি ভর্তি, যে কারণে বিমানটি সংঘর্ষ হওয়ার পরে, মানে বিমানটি ধসে যাওয়ার পরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন হয়ে পড়েছে, কারণ পুরো বিমানটি ছিল জ্বালানি ভর্তি বিমান ছিল। তো এছাড়াও আপনি জানবেন যে আমাদের যে কোনো ধরনের বিমান দুর্ঘটনার পরবর্তীতে আমাদের উদ্ধার কাজটা কিন্তু শুরু করা এবং সেখান থেকে জীবিত ফেরত নিয়ে আসা যাত্রীদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়, যেটি এই ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তো এই জায়গায় আমি আপনাদের আরেকটু উল্লেখ করতে চাই যে বিমানটি মূলত আমি যদি উল্লেখ করি যে যাত্রী যারা ছিলেন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে বিভিন্ন দেশের নাগরিকরা সেখানে ছিলেন এবং আশঙ্কা করা হচ্ছে যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী উনিও এখানে থাকতে পারেন এমন আশঙ্কা করা হচ্ছিল। তো তার পরবর্তী সময় থেকে শুরু করে বিমান দুর্ঘটনা 1:38 হয়েছিল এবং সবচেয়ে ভয়াবহ বিষয় যেটি যে ধারণা করা হচ্ছে বিমানটি কোনো একটি মেডিকেল ছাত্রাবাসের উপরে কিন্তু বিধ্বস্ত হয়েছে। তো মেডিকেল ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হওয়া মানে একটা লোকালয়ে বিধ্বস্ত হওয়া, এবং লোকালয়ে বিধ্বস্ত হওয়া মানে সেখানে কিন্তু শুধু বিমানের আরোহী নয়, বিমানের যাত্রী নয়, অনেক সাধারণ মানুষ এখানে হতাহত হওয়ার একটি সম্ভাবনা, একটি শঙ্কা তৈরি হয়। এবং সেই শঙ্কার জায়গা থেকে প্রতি মুহূর্তেই ভারতে যেভাবে সবাই চিন্তিত শঙ্কিত, একইভাবে কিন্তু পুরো বিমান বোয়িংয়ের ব্যাপারটি যদি আমি বলি, বোয়িংয়ের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা শঙ্কার বিষয় সৃষ্টি হয়েছে। তো এই জায়গায় আমি দর্শকদের সামনে বলতে চাই যে এখানে বিমান দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি এবং সবশেষ খবর বিস্তারিত জানতে আমরা ভারতে আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য, তার সঙ্গে সরাসরি চলে যাব। দেখুন, আপনি ঠিকই বলছিলেন যে বিমানটিতে তো এমনিতেই ২৪২ জন, দুজন পাইলট, ১০ জন ক্রু এবং বাকি ২৩০ জন যাত্রী ছিলেন। এ এই এ এ এদের তো হতাহতের বিষয়টি একটি অঙ্কের মধ্যে দাঁড়িয়েছে। কিন্তু এই সংখ্যা থেকে অনেকটা বেশি বাড়বে বলে আশঙ্কা করার একটা প্রধানতম কারণ যে এই বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস এবং সেখানে কিন্তু অনেক সংখ্যক মেডিকেল পড়ুয়ারা সেখানে ছিলেন এবং সেখানে চিকিৎসকদেরও কিন্তু আবাসন স্থলও ছিল। সুতরাং এই হতাহতের সঙ্গে কিন্তু এই যে মেডিকেল পড়ুয়া ছাত্র এবং কয়েকজন চিকিৎসক এর মধ্যে এই তালিকায় যুক্ত হতে পারেন অনাকাঙ্ক্ষিতভাবে, এটিও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং সেখানে ওই সময় আরো কেউ বাইরে থেকে সেখানে ওই আবাসিক এলাকায় ঢুকেছিলেন কিনা সেটিও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এবং শুধু তাই নয়, বিমান যখন বিধ্বস্ত হয়, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল একটি একটা বীভৎস শব্দ এবং অগ্নিকুণ্ডলী একেবারে পুরো এলাকা আ আ ঘিরে ঘিরে ফেলে, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানেও কিন্তু আবাসিকদের হতাহত হওয়ার এবং গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সুতরাং শুধু যে বিমান যাত্রী বা ক্রু বা বিমান চালক সব মিলিয়ে ২৪২ সেই সংখ্যায় সীমাবদ্ধ থাকবে, বিষয়টি কিন্তু তা নয়। এই সংখ্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে। এটি গেল এখনো পর্যন্ত বিমান দুর্ঘটনার হতাহতের সংখ্যা বাড়ার বিষয় নিয়ে কিন্তু। এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হচ্ছে ১৩৩ টি মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। আহতের মধ্যে ১ জন ২ জনের দেহ পাওয়া গিয়েছে এবং তাদের শরীরে এতটাই দগ্ধ হয়েছে এবং তাদের সঙ্গে সিট বেল্টের সঙ্গে বাঁধা ছিল যে মনে করা হচ্ছে যে আহতদের প্রায় ১০০% ঝলসে গিয়েছে এবং তাদের বেঁচে থাকার বিষয়টিও প্রায় অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। এবার আসি উদ্ধার তৎপরতা। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই টুইটে এই ঘটনায় আ আ ভীষণভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে তার সরকার এবং গুজরাটের প্রশাসনে থাকার পক্ষ থেকে যতটা থাকার সেটা করা হবে। বেসামরিক বিমানমন্ত্রী তার পক্ষ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, গুজরাট প্রশাসন এবং সেনাবাহিনী উদ্ধার তৎপরতা রয়েছে। এবার আসা যাক উদ্ধার তৎপরতাকে কিন্তু অ্যা যখন 1:38 বিমানটি ভেঙে পড়ে, তার ঠিক ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই কিন্তু
উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রথমে কারা আসেন? প্রথমে আহমেদাবাদের পৌরসভার উদ্ধার কর্মীরা আসেন, দমকল বাহিনী আসেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা আসেন এবং শেষমেশ আসেন হচ্ছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। এবং সেনাবাহিনী শুধু উদ্ধারকারী দল নয়, সেনাবাহিনীর একটি মেডিকেল কোর এবং ২০টি মেডিকেল টিম এই মুহূর্তে কিন্তু কাজ করছে। বিমান দুর্ঘটনার কারণ নিয়ে এখনই অনুসন্ধান শুরু করে গিয়েছে। আমি জানি এর আগেই বলেছি ২০১৪ সালে এই বোয়িং 787 AI 171 এই বিমানটি এয়ার ইন্ডিয়া বিমান বহরে যুক্ত হয় এবং এই বিমানটি যখন ঠিক স্থানীয় সময় ১টা ১৭ মিনিট রানওয়ের দিকে যায়, তার আগে বিমানের যে প্রতিনিয়ত যে পরীক্ষণ নিরীক্ষণ হয়, যে পরীক্ষণ নিরীক্ষণের পরেই বিমানকে উড্ডয়নের অনুমতি দেয় এআইটি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল। সেখানেও কিন্তু বিমানের কোন রকম ত্রুটি ধরা পড়েনি। এই বিমানটি কিন্তু এই দুটো ইঞ্জিন দিয়েই উড্ডয়ন পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে উড্ডয়নের যে ওই পর্যন্ত কিন্তু সব ঠিক ছিল। কিন্তু যখনই ১টা ৩৮ মিনিট সময় হয়, তখনই কিন্তু এআইটিসির কাছে বিমানের একজন প্রধান পাইলট সেখানে মেডে শব্দটি উচ্চারণ করেন এবং এই মেডে একটি সাংকেতিক শব্দ, যেখানে বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বার্তা প্রেরণ করে যে আমি একটি ভয়াবহ দুর্যোগের সামনে মুখোমুখি এবং আমার বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে। কিন্তু ওই সময় ১টা ৩৮ মিনিটে বিমানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই রেসপন্ডিং টাইম এআইটিসি থেকে নেওয়া সম্ভব হয়নি এবং সে কারণেই কিন্তু বিমান ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাত্র মাটি থেকে ৬৬২ কিলোমিটার ৬৬২ ফুট উপরে যখন যাচ্ছিল তখনই কিন্তু ভেঙে পড়ে। সুতরাং বিমানের এই যে দুর্ঘটনার ভয়াবহতা আরো বেশি হয় এবং হতাহতের ঘটনার যে পরিসংখ্যান সেটি কিন্তু আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে আহমেদাবাদের মেঘানীনগরের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। দর্শক, ভারত থেকে সরাসরি সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন বিমান দুর্ঘটনার সবশেষ। এখানে আমি আপনার সাথে যদি আরেকটু যোগ করি, আমরা যেরকমটি আমাদের সুব্রত আচার্য বলছিলেন অথবা প্রতিবেদনে আমরা দেখছিলাম বোয়িং 7878 এই বিমানটি কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্ঘটনার বা বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা দেখেছি ইতোমধ্যে। এই বছরেও যদি আমি উল্লেখ করি, বিচ্ছিন্নভাবে হলো মোট 17টি বিমান এই বোয়িং 787 বিধ্বস্ত হওয়ার ঘটনা আমাদের সামনে এসেছে। তো এই জায়গায় এর কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক প্রভাব এরই মধ্যে দেখা দিয়েছে। বিধ্বস্ত হওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রি মার্কেট লেনদেনে এই বোয়িংয়ের যে স্টক, সেই স্টকের দাম কমে গিয়েছে 7.8%, যেটি প্রায় $197.3 প্রতিটি শেয়ারের দাম বোয়িং স্টকের। তো এই যে একটি ভয়াবহ রকমের অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে, এটি বোয়িং কিভাবে সামলাবে বা কি করবে, এর পদক্ষেপে কি নিবে সেটি এখনো আমাদের কাছে পরিষ্কার নয় বা তারা সে ব্যাপারে এখনো কিছু আমাদের জানায়নি। আলিফ, একটা বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাই, যেমনটি আমাদের সহকর্মী সুব্রত আচার্য বলছিল যে বিমানে থাকা যে যাত্রীরা রয়েছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ তারা শতভাগ সম্ভবত তারা পুড়ে গেছে। কিন্তু বলা হচ্ছে যে আবাসিক এলাকাতে যেহেতু বিমানটি বিধ্বস্ত হলো, সেই এলাকার মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমি শুরুতেই আপনাকে যেমনটি বলেছি যে এটি এমনকি সুব্রত আচার্য যেমনটি বললেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী যারা ছিলেন অথবা চিকিৎসক যারা ছিলেন তারা অবশ্যই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন, হওয়ার শঙ্কা রয়েছে। কিন্তু এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য এজিসি কিংবা কোনো ভারতীয় সংবাদ মাধ্যম কোথাও থেকে আমরা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। কিন্তু যে যাত্রী যারা ছিলেন যাদেরকে উদ্ধার করা হয়েছে, যেমনটি বলছিলেন, শতভাগ পুড়ে গিয়েছে। তো তাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ এবং একই সঙ্গে যারা এখনো উদ্ধার হননি তাদেরও কতখানি তাদেরকে আমরা অক্ষতভাবে উদ্ধার করতে ভারতীয় উদ্ধারকর্মীরা পারবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট শঙ্কা থেকে যায়। তো আপাতত এই ছিল আমাদের কাছে ভারতের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সবশেষ। ধন্যবাদ আলিফ আপনাকে। ভারতের উড়োজাহাজ দুর্ঘটনার খবর নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ।